This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড কি ডাক্তার শাহিন, এই প্রশ্ন ঘোরালো হচ্ছে, কারণ সূত্রের দাবি জৈশ-ই মোহাম্মদের মহিলা সংগঠনের ভারতীয় মডিউলের মাথা এই শাহিন। নাশকতার জন্য প্রায় 40 লক্ষ টাকার ফান্ডও নাকি তোলে সে। এমনকি শাহিন বেশ কিছুদিন বেপাত্তাও ছিল। সেই সময় কি জঙ্গি প্রশিক্ষণে অংশ নিয়েছিল? দিল্লি বিস্ফোরণে স্পষ্ট হচ্ছে পাক যোগ। হামলার নেপথ্যে কি পাক জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ? ফরিদাবাদ থেকে ধৃত ডাক্তার শাহিন শাহিদ জৈশ-এ মোহাম্মদের মহিলা শাখার সঙ্গে যুক্ত। জৈশ-এ মোহাম্মদের মহিলা সংগঠন জামাতুল মামিনাতের ভারতীয় মডিউলের মাথা শাহিন। সূত্রের দাবি, জামাতুল মামিনাতের মাথা পাক জঙ্গি মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে শাহিনের। কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড ছিল সাইদার স্বামী ইউসুফ আজহার। দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড কি ডক্টর শাহিন শাহিদ? শাহিন যে এই টেরর মডেলের ধৃত একমাত্র মহিলা চিকিৎসক, সে চিকিৎসক হলেও মুখোশের আড়ালে গোটা উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে জঙ্গি সংগঠন বা টেরর মডেলের নেটওয়ার্ক তৈরির কাজের দায়িত্বে ছিল। কোথায় কিভাবে মডেল তৈরি হবে, কিভাবে নেটওয়ার্ক গড়ে উঠবে, কাকে কাকে নিয়ে তৈরি হবে, কটা গ্রুপ তৈরি হবে, এই কাজ ছিল মূলত শাহিনের ওপরে। সূত্রের খবর, নাশকতার জন্য 30 থেকে 40 লক্ষ টাকা জোগাড় করেছিল শাহিন। বেশ কয়েকবার জম্মু কাশ্মীরেও যায় সে। শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল AK-57 রাইফেল। ফরিদাবাদ টেরর মডিউলে যার নাম সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সে হচ্ছে শাহিন। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে 2006 সালে কানপুর মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে সে কাজে যোগ দিয়েছিল। 2013 সালে আচমকাই সে নিখোঁজ হয়ে যায়। এরপরই আল ফালহা বিশ্ববিদ্যালয় সে প্রফেসর হিসাবে কাজে যোগ দেয়। শাহিন শাহিদ হঠাৎ কেন বেপাত্তা হয়ে গিয়েছিলেন? এই নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে জঙ্গি কার্যকলাপের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লি থেকে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। চিকিৎসকের মুখোশের আড়ালে জঙ্গি কার্যকলাপ, শাহিন, আদিল, মোজাম্মেল, উমরদের। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার ডক্টর মোজাম্মেল বিস্ফোরক মজুত করার জন্য একটি বাড়ি ভাড়া করেছিল। তদন্তকারীদের অনুমান ডাক্তারদের একটি স্লিপার সেল নেটওয়ার্কের অংশ ছিল এরা সকলেই। কাশ্মীরি যুবকদের ব্যবহার করে নাশকতার ছক জৈশের। বিস্ফোরণের তদন্তে বারবার উঠে আসছে কাশ্মীরের যোগ। গত 27 অক্টোবর শ্রীনগরে জৈশের সমর্থনে পোস্টার পড়ে। সেই ঘটনায় অনন্তনাগের বাসিন্দা ডক্টর আদিল মাজিদের খোঁজ পায় পুলিশ। অনন্তনাগের হাসপাতালে তার লকার থেকে মেলে AK-47। উত্তরপ্রদেশের সাহারানপুরের সরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় আদিলকে। কোথায় কোথায় অস্ত্র মজুদ রাখা হবে, কী কী অস্ত্র মজুদ রাখা হবে এবং কোথা থেকে অস্ত্র আসবে, সীমান্তের ওপার থেকে অস্ত্র আসলে কোথায় থাকবে, এই গোটা বিষয়টি দেখবার দায়িত্ব ছিল আদিলের ওপরে। আদিলকে জেরা করে দিল্লির ফরিদাবাদে গ্রেফতার হয় মুজাম্মিল। সে পুলওয়ামার বাসিন্দা। হরিয়ানার বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল মুজাম্মিল। 10 দিন আগে ফরিদাবাদ থেকে মুজাম্মিলকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় 360 কেজি বিস্ফোরক। তাকে জেরা করে খোঁজ মেলে শাহিনের। মুজাম্মিল ও শাহিনকে জেরা করে আরও প্রায় 2500 কেজি বিস্ফোরকের হদিশ মেলে। মুজাম্মিল মূলত কাজ করত জঙ্গিদের কাছে বিভিন্ন বার্তা পাঠানোর, অস্ত্র কোথায় কোথায় পাঠানো হবে, কোথায় থাকবে এবং সেই টেরর মডেলের যারা সদস্য তারা কিভাবে গোটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্টেড বা বাস্তবায়িত করবে, সেই দায়িত্ব মুজাম্মিলকে দেওয়া হয়েছিল। তাদের জেরা করেই উঠে আসে উমর নবীর নাম। সোমবার সন্ধে দিল্লি বিস্ফোরণে সেই উমর নবীর নাম জড়িয়েছে। সূত্রের দাবি, বিস্ফোরণে নিহত ডক্টর উমর জৈশের IED বিশেষজ্ঞ। গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে আরও বড় নাশকতার ছক ছিল তার। সম্ভবত তাড়াহুড়োতেই গাড়িতে বিস্ফোরণ। প্রায় 3 ঘন্টা ধরে পার্কিং লটে থাকা গাড়িতে ছিল উমর। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে নামেনি। উমর নবী, তার উপর দায়িত্ব ছিল মূলত বিস্ফোরণ ঘটানোর। শুধু বিস্ফোরণ ঘটানো না, যে নেটওয়ার্কের সদস্যরা রয়েছে তাদের কাছে বিস্ফোরক পৌঁছে দিয়ে উপরের অর্থাৎ তাদের কমান্ডের নির্দেশ অনুযায়ী বিস্ফোরণ ঘটানোর মূলত মিডলম্যান হিসাবে কাজ করত উমর নবী। সে নিজে বিস্ফোরণ ঘটানোর কাজে সিদ্ধহস্ত ছিল। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা ডক্টর উমরের বাড়িতে যায় TV9 বাংলা। উমরের বৌদির দাবি, ফোন করলেই ব্যস্ততার কথা বলতো, পরীক্ষা আছে, তাই বারবার ফোন করে বিরক্ত করতে নিষেধ করত। तो ये बोल के रखा था कि एग्जाम है, तंग ना करें। हाँ, तंग ना करें। हाँ, कॉल करके तंग ना करें। माँ को ज्यादा परेशानी होती है ना, उसने बोला, माँ को ही बोला, मामा को बोला कि ज्यादा फोन मत करना, मुझे ज्यादा परेशान मत करना।
हमारी बात हुई जुम्मे के दिन। मैंने ही बोला कि घर आ जाओ, उसने कहा 3 दिन के बाद आ जाऊंगा। मैंने कहा नहीं, कल आ जाना। দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর জুড়ে শুরু হয়েছে তল্লাশি। বাগযোগে আটক করা হয়েছে বহু সন্দেহভাজন ব্যক্তিকে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কৃষি প্রধান দেশ ভারত, কোটি কোটি মানুষের অন্ন সংস্থানের জন্য যা সার হিসেবে ব্যবহার করা হয়, নাশকতার নাগপাশে সেই রাসায়নিকই মানুষের মৃত্যুর কারণ। অ্যামোনিয়াম নাইট্রেট গ্রাম মফস্বলের দোকানে বিক্রি হয়। কেমিস্ট্রির কৌশলে সেই আপাত নিরীহ সারই যে কতটা বিপজ্জনক হতে পারে তার নমুনা আছে অনেক। দিল্লির দিলে সন্ত্রাসের কোপ, দেশের রাজধানীতে আরও একটা বিস্ফোরণ, ফের রক্তপাত, নিরীহ মানুষের মৃত্যু। দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান, এই নাশকতাতেও সহজলভ্য অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল আর ডেটোনেটর ব্যবহার করা হয়ে থাকতে পারে। সন্দেহের ঊর্ধ্বে থাকা এবং সহজলভ্য দুই সামগ্রী এখন প্রাণঘাতী বিস্ফোরক। বারবার বিভিন্ন নাশকতায় জঙ্গিরা ব্যবহার করছে এই দুই সামগ্রী, একটি ডিজেল, অন্যটি অ্যামোনিয়াম নাইট্রেট। আরডিএক্স প্রকিওর করাটা একটু হার্ড, খরচাটা অনেক বেশি হবে। অ্যামোনিয়াম নাইট্রেট সার বহু জায়গায় ফ্যাক্টরি আছে, সারের ফ্যাক্টরি থেকে বেরিয়ে ডিলারদের কাছে, ডিস্ট্রিবিউটারদের কাছে যাওয়ার কথা। এই টোটাল চেনে কোথাও লিকেজ হচ্ছে, নাহলে যাচ্ছে কিভাবে? এর উপরে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সেস মেনটেন করার জন্য কিন্তু আইন দরকার। ইন্টেলিজেন্সে না আমাদের কোথাও খামতি থেকে যাচ্ছে। পুলিশ কর্তারা বলছেন 90-এর দশক থেকেই অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে রসায়নের নির্দিষ্ট ফর্মুলায় ডিজেল মিশিয়ে তাকে ডিটোনেট করলেই বিস্ফোরণের এই তত্ত্ব শিখে নিয়েছিল জঙ্গিরা। ফলে দেশ জুড়ে বিভিন্ন নাশকতায় বারবার ব্যবহার হচ্ছে এই দুই সামগ্রী। কিন্তু কেন? ইউরিয়া বা অ্যামোনিয়াম নাইটকে ইদানিং ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে মাওবাদীরা প্রচুর ইউজ করেছে এক সময়, বা এখনো করে, ইনফো এক্সপ্লোসিভ বলে। আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস, আমি নামটা এখানে ক্যামেরায় বলবো না, নির্দিষ্ট পরিমাণে মিলিয়ে সেটাকে যদি ডিটোনেট করে দেওয়া যায়, সেটা প্রায় অলমোস্ট আরডিএক্স এর মতো এফেক্ট আসে। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট সহ বিস্ফোরক উদ্ধার হয়, আর তার কয়েক ঘন্টা পরেই দিল্লিতে গাড়ি বিস্ফোরণ, ফের নিরীহর মৃত্যু। কিন্তু আগের ঘটনার চেয়ে ফারাক এটাই, এখানে কোনো শার্পনেল বা স্প্লিন্টারের নমুনা মেলেনি। ফলে প্রশ্ন ওঠে, জঙ্গিদের কি এটা নতুন কৌশল, অসম্পূর্ণ আইডি, নাকি পরিকল্পিত ফিদায় হামলা? জঙ্গি মডিউলের বাকি সঙ্গীদের পরপর ধরা পড়তে দেখেই কি তাড়াহুড়োয় মৃত্যু জঙ্গি উমরের? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সিজার মন্ডল ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর মামলায় নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি সহ সমস্ত মামলায় নোটিশ। বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষাবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে, ফলে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হোক, সওয়াল কপিল সিব্বলের। পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও খারাপ, গ্রামাঞ্চলে কোনো 4G 5G কিছুই নেই, ইন্টারনেট ভালো নয়, সওয়াল কপিল সিব্বলের। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তাদের কাজ করতে দিন, ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে, মন্তব্য বিচারপতি সূর্যকান্তের। জোর কদমে চলছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি। আজ বিকেল 4টে পর্যন্ত 6,40,00,000 ফর্ম বিলি করেছেন বিএলওরা। রাজ্যে ভোটারের সংখ্যা 7,66,00,000, আর 1 কোটির কিছু বেশি ফর্ম বিলি বাকি। 3 বছর 3 মাস পর জেল মুক্তি পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে উদ্ধার হয় 50 কোটি নগদ। হাসপাতাল থেকে নাকতলার বাড়িতে যাচ্ছেন পার্থ। অসুস্থতার যুক্তিতে দীর্ঘদিন হাসপাতালেই ছিলেন, জামিনে মুক্ত হয়েই সুস্থ পার্থ। চাকরি চুরিতে অভিযুক্তদের পর জামিন। তৃণমূল বুঝতে পারছে না যে কি করবে, গিলবে না হজম করে নেবে, না ফেলে দেবে, উগলে দেবে। পার্থবাবুকে নিয়ে সেই অবস্থায় আছে। তারপরে ঠিক 2 দিন পর জড়িয়ে ধরবে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না, এটা বলে ঠিক দেখবেন আবার জড়িয়ে ধরবে। কারণ পার্থবাবু যা করেছেন ওনাদের জন্যই তো করেছেন। যার জন্য করি চুরি সেই বলে চোর, তাই তো আর হতে পারে না। পার্থবাবু তো ওনার জন্য করেছেন। পার্থবাবুর এই স্যাক্রিফাইসকে নিশ্চয়ই পার্টি মনে রাখবে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজেস্ট এইড, তার বাড়ি থেকে যে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, সেই অর্থ তো এমনি এমনি আসেনি। আমার বিশ্বাস যে আমাদের বিচার ব্যবস্থা তার সঠিক বিচার ব্যবস্থা যে এখনও টিকে আছে, সঠিক আছে, তার নিশ্চয়ই প্রমাণ দেবে। এবং পার্থবাবু আজ না হয় কাল আবার বাদবাকি যে অবশিষ্ট তার শাস্তি আছে, সেই শাস্তি খাটতে আবার জেলে যাবেন।